क्या चाहिए रे तेरे को? दुनिया। আমি সিল মাইরা দিমু। প্রথম দেখাতেই ক্রাশ হাজারো যুবক। কেমন করে জাগাই বলো, কেমনে ভাঙি তোমার ঘুম। মনে উত্তাল জোয়ারের ঢেউ দিয়ে নজরে আসে কুমিল্লার রসমালাই খ্যাত তাহসিন বাহার সূচনা। রসে টইটুম্বুর রসমালাই সূচনাকে নিয়ে কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ভারতে পালিয়েছেন। এ সময় সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন ও তার মেয়ে সাবেক কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার সূচনার সঙ্গেও কামালের ঘনিষ্ঠ। আওয়ামী লীগ তাদের ক্ষমতায় থাকা দেড় যুগে শুধু দুর্নীতিই করেনি, নারীবাজিতেও দলটির এমপি মন্ত্রীরা ছিলেন বিশ্বসেরা। জানলে অবাক হবেন, পুরুষ এমপিদের সাথে পাল্লা দিয়ে তাদের অনেক নারী নেত্রীরাও ছিলেন পরপুরুষে আসক্ত। তাদের নেত্রী শেখ হাসিনাও স্বামী রেখে পরকীয়া করতেন। এমনকি হাসিনার বোন শেখ রেহানারও মধু লুটত পরপুরুষে। আরও অনেক নেত্রী আছেন যারা পরপুরুষের সাথে হাতে নাতে ধরাও পড়েছেন। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতি যেন এক রঙ্গমঞ্চ। যারাই ক্ষমতায় আসে তারাই ক্ষমতার অপব্যবহার করে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এই তিনটি দলকে ক্ষমতায় আনিয়ে সাধারণ মানুষ দেখেছে বাংলাদেশের রাজনীতি। এবার মানুষ সিদ্ধান্ত পাল্টাতে যাচ্ছে। ডাকসু এবং জাকসু নির্বাচনে তা আমরা দেখেছি। জাতীয় নির্বাচনেও কি এরকম হবে? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টে লিখবেন। আসি মূল ঘটনায়। কুমিল্লার রসমালাই সূচনা বাহার, তারা দেশে থাকতে যে অপকর্মগুলো করেছে, পালিয়ে দেশের বাহিরেও তারা একই অপকর্ম চালিয়েই যাচ্ছে। আজকের এই ভিডিওতে কিছু ব্যক্তিগত ভিডিও প্রকাশ করা হবে সচেতনমূলক, সচেতনতা বৃদ্ধির জন্য, যে আপনারা কাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেন। সচেতন হওয়ার এখনই সময়। চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি। যারা পরপুরুষের সাথে হাতে নাতে ধরাও পড়েছেন। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব আওয়ামী লীগের কয়েকজন দুশ্চরিত্রা নারী নেত্রীদের নিয়ে। তাদের অপকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, শেখ হাসিনা। সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন দুশ্চরিত্রা নাম্বার 1। আমার ফাঁসি চাই বইয়ে মুক্তিযোদ্ধা রিন্টু লিখেন, শেখ হাসিনা 1981 সালের 17 মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে স্বামী স্ত্রী হিসেবে কখনোই একটি দিন বা একটি রাত কাটাননি। তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার মহাখালীর আণবিক কমিশনের কোয়ার্টারেই কাটিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশে আসার পর তার মহাখালীর ডক্টর ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকলেও ওয়াজেদ মিয়া থাকতেন ওই কোয়ার্টারের ভেতরের রেস্ট হাউসে। দুজনের সাথে দিনে রাতে দেখা সাক্ষাৎ তো দূরের, মুখোমুখিও হতেন না। স্বামীর কোয়ার্টারে থাকার সময় এবং পরবর্তীতে ধানমন্ডি 32-এর পিত্রালয় বঙ্গবন্ধু ভবনে থাকতে শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিকভাবে প্রতিদিন সন্ধ্যার ঠিক 1 ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র জিপ গাড়ি এবং ড্রাইভার জালালকে সাথে নিয়ে বেরিয়ে যেতেন এবং ঘন্টা 2 পরে ফিরে আসতেন। শুধু ওই সময়ে ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কখনোই জিপ গাড়ি নিয়ে একা বের হতেন না। 1987 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সাথে শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকে মৃণাল কান্তি দাস 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে থাকতে শুরু করেন। শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকতেন। গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তি দাস আর শেখ হাসিনার কুটকুট করে কথা বলতেন এবং খিলখিল করে হাসতেন। শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তা সকলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো। মৃণাল হয়ে উঠল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি।
মৃণালের ক্ষমতা এতটাই বেড়ে গেল যে 1990 সালে আওয়ামী লীগের কেন্দ্র কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দা সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকে বের করে দিলেন। একদিন বঙ্গবন্ধু ভবনে মৃণাল সহ 4 জন তাস খেলছে, বেলা তখন 3টা 3:30। এমন সময় শেখ হাসিনার একমাত্র আপন মামা আকরাম মামু এসে কুভঙ্গিতে ইঙ্গিত করে বললেন, এই মৃণাল যাও না, তোমার জন্য না খেয়ে বসে আছে। মৃণাল তার বন্ধুদের সামনে তার ক্ষমতা প্রদর্শনের জন্য জবাব দিল, আরে থাকতে দেন কিছুক্ষণ না খেয়ে। নাম্বার 2, শেখ রেহানা। বড় বোনের মতো ছোট বোনও ছিলেন একই পথের পথিক। 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবকে পরিবারের অধিকাংশ সদস্য সহ গুলি করে হত্যা করা হয়। রেহানা বড় বোন হাসিনার সঙ্গে দেশের বাহিরে থাকায় রক্তাক্ত অভ্যুত্থান থেকে সেদিন বেঁচে গিয়েছিল। তার প্রায় 50 বছর পর 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানেও তার কোনো ক্ষতি হয়নি। তবে বর্তমানে বোন হাসিনার মতো তারও নানান অপকর্ম বেরিয়ে আসতে শুরু করেছে। কিছুদিন আগে রিমান্ডে তার দুর্নীতির কথা ফাঁস করেছিল দরবেশ সালমান। আর এবার রেহানার পরকীয়ার খবর ফাঁস করল নাগরিক টিভি। গণমাধ্যমটির জনপ্রিয় সাংবাদিক নাজমুস সাকিব জানিয়েছেন, রেহানার সাবেক প্রেমিক প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডাক্তার HBM ইকবাল। হাসিনা বোনের প্রেমিক পরিচয় সে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে বলেও অভিযোগ করেন নাজমুস সাকিব। রেহানার সাথে ইকবালের সম্পর্ক অনেকের বিশ্বাস নাও হতে পারে, তবে অবিশ্বাসের কিছু নেই বলে জানিয়েছেন সাংবাদিক নাজমুস সাকিব। কারণ হাসিনার মতো রেহানাও স্বামীর সঙ্গ খুব বেশি পছন্দ করে না। এমনকি হাসিনার মতো রেহানাকেও স্বামীর সাথে খুব বেশি দেখা যায়নি। গুগলে সার্চ করেও রেহানা ও তার স্বামী ডক্টর শফিক আহমেদ সিদ্দিকের তেমন কোনো ছবি মিলে না। একইভাবে আবার ইকবালের সাথে রেহানারও কোনো ছবি নেই। এ কারণে তাদের দুজনকে কখনো কেউ ক্যামেরা বন্দি করতে পারেনি। নাম্বার 3, চামেলি আক্তার। আওয়ামী লীগের আরেক দেহ ব্যবসায়ী দুশ্চরিত্রা নেত্রী হচ্ছেন সৈয়দা রোকসানা ইসলাম চামেলি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের এই নারী কাউন্সিলরকে গত এপ্রিলে শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রসঙ্গত, সম্প্রতি এই নারী কাউন্সিলরের একটি নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ভিডিওতে দেখা যায় আবাসিক হোটেলে শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষে এক ব্যক্তির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন চামেলি। তার ইচ্ছায় সেই মুহূর্তের ভিডিও ধারণ করছেন ওই ব্যক্তি। পরে জানা যায় এই নেত্রী নাকি প্রতিদিন আলাদা আলাদা পরপুরুষের সাথে রাত কাটাতেন। নাম্বার 4, মালা খান। কিছুদিন আগে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের সদ্য বিদায়ী মহাপরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের অফিসে গোপন কক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। সেখানে পাওয়া যায় অনৈতিক কাজের নানা উপকরণ। অর্থাৎ অভিযোগ আছে এই নেত্রী নাকি তার অফিসে পরপুরুষ এনে রঙ্গলীলা করতেন। এই মালা খান আবার আওয়ামী লীগের রাজনীতির সাথেও যুক্ত ছিল। সরকারি অফিসে এমন গোপন কক্ষকাণ্ডে হতবাক হয়েছে নেটিজেনরা। খবরে বলা হয়, মালা খানের বিরুদ্ধে দুর্নীতি ও অফিস কক্ষে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার সেই অফিস কক্ষের সাথে একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া গেছে। সেখানে বিছানা এবং শারীরিক সম্পর্কজনিত বিভিন্ন দ্রব্যাদি পাওয়া যায়। নাগরিক টেলিভিশনের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা মালা খানের অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন এবং মন্তব্য করেছেন। তারা বলেন, মালা খানকে মাঝে মাঝে সেই গোপন কক্ষে যেতে দেখা যেত, অথবা হঠাৎ করে তার কক্ষে গেলে তাকে পাওয়া যেত না। অফিসে সবাই এ বিষয়ে জানলেও এতদিন তারা মুখ বন্ধ রেখেছিলেন। মূলত মালা খানের অফিসের পাশে যে গোপন কক্ষটি রয়েছে সেটিতে BRIMC এর উপদেষ্টা রবীন্দ্রনাথ চৌধুরীও প্রবেশ করতেন। ওই কক্ষে পাওয়া গেছে খাট এবং সুসজ্জিত আসবাবপত্র। অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা আরও অভিযোগ করেন, মাঝে মাঝে তারা উপদেষ্টা রবীন্দ্রনাথ রায়ের কক্ষে গেলে তাকে বিব্রতকর পোশাকে দেখতে পেতেন। উক্ত গোপন কক্ষটি রবীন্দ্রনাথ রায় এবং মালা খানের 2 কক্ষের মাঝখানে অবস্থিত ছিল এবং 2 কক্ষ থেকে সেখানে প্রবেশ করা যেত। নাম্বার 5, মাহিয়া মাহি। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিয়েছেন। গত নির্বাচনে নৌকা না পেয়ে স্বতন্ত্র হয়ে নির্বাচনও করেছেন। আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় ও বিভাগীয় 2টি পদে দায়িত্ব পেয়েছেন তিনি। অন্যদিকে বাংলাদেশের অশ্লীল নায়িকাদের আইডল মাহিয়া মাহি। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির সাবেক প্রেমিকের সঙ্গে তার সেক্স ভিডিও স্ক্যান্ডালও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। 2016 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। 4 বছরের বেশি সময় সংসার করার পর 2021 সালের জুনে তাদের ডিভোর্স হয়। সে বছরই গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী।
শোনা যায় শাহরিয়ার ইসলাম শাওন নামে আরও এক যুবককেও বিয়ে করেন মাহি। 2021 সালের ডিসেম্বরে মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারাতে হয়েছিল ডাক্তার মুরাদ হাসানকে। বিষয়টি নিয়ে সে সময় বেশ জলঘোলা হয়। ফাঁস হওয়া ওই ফোনে ডাক্তার মুরাদ অশ্লীল ভাষায় মাহিকে তার সঙ্গে দেখা করার জন্য বলেন, যার জেরে মুরাদকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়। ধারণা করা হয় সে সময় দেহ ব্যবসার সাথে জড়িত ছিলেন মাহি। 2014 সালের 31 জানুয়ারি মাহি ফেসবুকে জানান, অগ্নি 2-এর পর আর কোনো ছবিতে অভিনয় করবেন না। এরপরই ভাইরাল হয় অভিনেত্রীর অশ্লীল ভিডিও। জাজ মাল্টিমিডিয়া ব্যান করে নায়িকাকে। এখানেই শেষ নয়, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গেও মাহির প্রেমের সম্পর্ক ছিল। সুপ্রিয় দর্শক, क्या चाहिए रे तेरे को? दुनिया। আমি সিল মাইরা দিমু। প্রথম দেখাতেই ক্রাশ হাজারো যুবক। কেমন করে জাগাই বলো কেমনে ভাঙি তোমার ঘুম। মনে উত্তাল জোয়ারের ঢেউ দিয়ে নজরে আসে কুমিল্লার রসমালাই খ্যাত তাহসিন বাহার সূচনা। রসে টইটুম্বুর রসমালাই সূচনাকে নিয়ে দুষ্টু ডিপজলেরও ঘুম হারাম। আই জায়গা পাট খেতে। আই স্টুপিড, কি সব বাজে বকছো? কে তুমি? এক তোমার স্টিলার গাইডা। কুমিল্লার প্রথম নারী মেয়র হওয়ায় তার নামের পাশে নগরমাতা উপাধি পায়, কিন্তু এমন সুন্দরীকে মাতা হিসেবে নয়, তাকে বিবি হিসেবে চাওয়া হাজারো যুবকের হৃদয়ে সূচনা বাহার। আমার চোখেই মনে হচ্ছিল যে আমি খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। তোর কথা শুনে মনে হয় তুই খুব সতী। সূচনা বাহারের হাসিতে মুক্তা ঝরায়, কারণ হলো সে একজন ডেন্টিস্ট, ডাক্তার, রাজনৈতিক, জনসেবামূলক কাজ সহ বহু গুণে গুণবতী সুন্দরী এই রসমালাই সূচনা। তাহসিন বাহার সূচনা সাবেক কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য আকম বাহারউদ্দিনের মেয়ে। বাবার মতো নেতা হতে রাজনীতি পথে পথ চলা শুরু হয় অনেক আগে থেকে। তার আগে থেকে বিভিন্ন জনসেবামূলক কাজে জড়িয়ে পড়ে রাজনৈতিক স্থান পাকাপোক্ত করে নেওয়ার জন্য। ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সামনের সারিতে ছিলেন সূচনা বাহার। তার প্রমাণ ফেসবুকে সরব উপস্থিতি। আন্দোলনকে প্রতিহত করতে আওয়ামী লীগ ও প্রশাসনিক পেশিশক্তি ব্যবহার করেও শেষ রক্ষা হয়নি সূচনা বাহারের। অবশেষে দেশ ত্যাগ করার জন্য বিমানবন্দরে গেলে সেনাবাহিনী তাকে আটকে দেন। সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন ও তার মেয়ে সাবেক কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার সূচনার সঙ্গেও কামালের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কামাল কুমিল্লা এলজিইডি অফিসের টেন্ডারবাজির নিয়ন্ত্রণ, ঠিকাদারি, মন্ত্রীর কমিশন বাণিজ্য এবং অনিয়ম দুর্নীতির মাধ্যমে ফুলে ফেঁপে উঠতে থাকেন। মাস্টার এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে লাকসা মনোহরগঞ্জের এলজিইডির বেশিরভাগ ঠিকাদারি কাজ বাগিয়ে নিতেন তিনি। কোটি কোটি টাকার কাজ কমিশন নিয়ে সাব কন্ট্রাক্টে বিক্রি করে দিতেন। কামালের মাত্রাতিরিক্ত অনিয়ম দুর্নীতি দৃষ্টিগোচর হলে দুদক তার বিরুদ্ধে মামলাও করে। দুদকের অনুসন্ধানে কামালের নামে 17,13,99,026 টাকার নিট সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে 8,20,21,080 টাকা সম্পদের বৈধ উৎস পাওয়া গেছে, আর 8,93,77,946 টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। মনোহরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বলেন, কামাল কৃষকের ছেলে, ঠিকমতো খেতেও পারতেন না। তিনি এখন কয়েকশো কোটি টাকার মালিক। দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান করলেও সম্পদের সিকিভাগও বের করতে পারেনি। শুধু কুমিল্লা শহরেই কামালের 200 থেকে 300 কোটি টাকার সম্পদ রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও আত্মগোপনে থাকায় তা সম্ভব হয়নি।
তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।